আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। আমাদের অতিথির সঙ্গে যুক্ত হচ্ছি। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, এটা দিয়ে যদি শুরু করি। ব্যবসা বাণিজ্যের অবস্থা বলতে যেটা হচ্ছে সেটা আজ বেশ কয়েকদিন থেকে, বিশেষ করে গ্যাসের প্রবলেমের কারণে চট্টগ্রামে অনেক ভারী শিল্প এবং রপ্তানিমুখী শিল্প বেশ সমস্যার মধ্যে আছে, পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না। এবং সাথে সাথে বিশেষ করে সিএনজি স্টেশনগুলি বন্ধ থাকার কারণে আমাদের খেটে খাওয়া মানুষ যারা ট্যাক্সি যা অটোরিকশা চালায় ওনাদের প্রবলেম হচ্ছে। এবং রান্না বান্নার কাজেও কিন্তু চট্টগ্রামে সবাই একটা সংকটের মধ্যে আছে। মূল যে বিষয়টা হচ্ছে চট্টগ্রামে নর্মালি প্রায় 380 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিনের চাহিদা, কিন্তু দীর্ঘদিন থেকে চট্টগ্রামে অর্ধেকের বেশি গ্যাস কর্ণফুলী গ্যাস কোম্পানি সাপ্লাই দিতে পারছে না। আর রিসেন্টলি যেটা সমস্যা হয়েছে, জি, চট্টগ্রামকে আসলে বাণিজ্যিক রাজধানী বলা হয়, তো এখানেও আসলে অনেক শিল্প কারখানা রয়েছে। আমরা যদি সেই জায়গাটা একটু ফোকাস করি যে এই জায়গাটাতে কি অবস্থা এখন এই মুহূর্তে। এই মুহূর্তে আপনাকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে চট্টগ্রামে ভারী শিল্পগুলি সবাই কিন্তু সাফার করছে। এখন গ্যাস যদি সাপ্লাই না থাকে তাহলে শিল্প কারখানা পরিচালনা করা দুঃসাধ্য। এবং চট্টগ্রামের যেই গ্যাসের যেই সমস্যাটা সেটার ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এটা দীর্ঘদিন থেকে, এটা লাস্ট অলমোস্ট 10 ইয়ার্স। 2018 সালে যখন এফএসআরও গুলির মাধ্যমে চট্টগ্রামের গ্যাস আসছিল, তখন চট্টগ্রামে আমরা পুরোপুরি গ্যাস কোনোদিন পাইনি। চট্টগ্রামে বেশ কিছু ভারী শিল্প আছে, এখানে সার কারখানা আছে, এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এবং অন্যান্য হালকা মাঝারি আমাদের রপ্তানিমুখী অনেক গার্মেন্টস কারখানাগুলি আছে। তো সবারই কিন্তু একই প্রবলেম। এখন সমস্যাটা যেটা হচ্ছে চাহিদার সাথে আমাদের সাপ্লাইয়ের একটা বিরাট ডিফারেন্স দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করে আসছি। এই ব্যাপারে কর্ণফুলী গ্যাস কোম্পানির কাছে বারবার ধর্ণা দিয়েও আমাদের শিল্প মালিকরা কোনো সুরাহা করতে পারে নাই। এবং অনেক শিল্প মালিক আছেন, ওনার ফ্যাক্টরি এক্সটেনশন করতে গিয়ে ওনার যে বাড়তি গ্যাসের প্রয়োজন আছে সেটা কিন্তু পাচ্ছিল না লাস্ট 10 ইয়ার্স অলমোস্ট। এখন এসে এটা সিভিয়ার প্রবলেমে দাঁড়িয়েছে। এবং গত কয়েকদিন আগে আপনারা জানেন মহেশখালীতে একটা এফএসআরতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটা ওভারকাম করেছে। এখন ওভারকাম করার পর 2-1 দিন ভালো ছিল, তারপর থেকে আবার গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং আজকে থেকে এটা আরো বেশি সংকট দেখা দিয়েছে, যেহেতু এখানে গ্যাসের সাপ্লাইটা ঠিকমতো এফএসআরওতে যে গ্যাসের সাপ্লাইটা হয় সেই জাহাজগুলি আসে নাই বলে, এটা যুদ্ধের কারণে হোক বা কি কারণে হোক সেটা আমরা খুব ক্লিয়ারটা জানি না। সরকার গ্যাস এবং বিদ্যুতের কথা যদি বলি যে এই মুহূর্তে আসলে গ্যাস বিদ্যুতের জন্য সারা দেশেই একটা ভোগান্তি হচ্ছে এবং এটা সময় লাগবে, সেটাও কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে প্রায় 1 থেকে 2 বছরের মতো সময় লাগবে, সেই বিষয়টাও কিন্তু বলেছেন। তো সেই জায়গা থেকে যে বাংলাদেশে ঢাকাতেও আমরা যেটা দেখেছি রাজধানীতে যে অনেকগুলো প্রতিষ্ঠানের উৎপাদন এই মুহূর্তে সাময়িকভাবে বন্ধ রয়েছে। যদি একটু চট্টগ্রামের বিষয়টা জানতে চাই, তো সেখানে কি এই মুহূর্তে কোনো কারখানা বলেন, শিল্প কারখানা বা এগুলো কি বন্ধ রয়েছে? না, বন্ধ রয়েছে ঠিক ওরকম না, বেশ কয়েকটা কারখানা অবশ্যই বন্ধ রয়েছে। ওনারা গ্যাসের প্রবলেমের কারণে এবং অন্যান্য প্রবলেমের কারণে বন্ধ রয়েছে। এবং সাথে সাথে যে কারখানাগুলি চালু আছে তারাও কিন্তু পূর্ণাঙ্গ ওদের যে উৎপাদনের অনুযায়ী চালু করতে পারছেন না, সেটা হচ্ছে বাস্তবতা। এটা ঢাকায় যেরকম চট্টগ্রামে একই অবস্থা। এখন যে মূল বিষয়টা হচ্ছে সে যেটা অর্থমন্ত্রী মহোদয় বলেছেন আগামী 2 বছরের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে, তার আগে না, এটার সাথে আমি একমত। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এটা গ্যাসের যে প্রবলেমটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, যেহেতু গ্যাস রিলেটেড ব্যবসার সাথে আমরা জড়িত আছি এই জন্য, এবং এই সমস্যাটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং কি কি কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে সেটাও জানি। এখন বিষয়টা হচ্ছে সরকারকে, নতুন সরকার 6 মাস হয়েছে এই সরকার এসছে, আমরা এই সরকারকে পুরা এই সমস্যার জন্য দায়ী করতে পারি না।
কিন্তু এখন থেকে যদি সরকার এই ব্যবস্থাগুলি যদি গ্রহণ না করে, বিশেষ করে এইগুলি সমস্যাগুলি কাটানোর জন্য এবং সমস্যাগুলি চিহ্নিত যে সমস্যাগুলি আছে সেগুলি কাটানোর জন্য, এবং আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছেন যে চিহ্নিত যারা ব্যবসা সমস্যাগুলোর বাণিজ্য- কথা বলছিলেন, সেই সমস্যাগুলো যদি একটু শুনতে চাই, কোন কোন সমস্যাগুলোকে আপনি চিহ্নিত বলে বলছেন? এই সমস্যাটা খুবই গভীর। এটা বিষয়টা হচ্ছে এরকম, সরকার 2009-10 সাল থেকে এই গ্যাসের সমস্যাতে আজকে এই পর্যায়ে আসবে সেটা কিন্তু আমরা একটু একটু করে বুঝতে পেরেছিলাম। আমরা মনে করেছিলাম সরকার তখন এলএনজি ইম্পোর্টের উপর নির্ভর করে গ্যাস সাপ্লাইটাকে ঠিকভাবে হয়তো সাপ্লাই করতে পারবে, সেরকম একটা সরকার, তৎকালীন সরকার চিন্তা করেছিল। কিন্তু বিশেষজ্ঞরা থেকে শুরু করে আমরা যারা ব্যবসায়ীরা সবাই বলেছিলাম আমাদের নিজস্ব সোর্স থেকে গ্যাস কিভাবে সংগ্রহ করা যায় সেদিকে নজর দেওয়ার জন্য। আর আপনি জানেন এই বিষয়টা এমন না যে আজকে শুরু করলে কালকে পাবেন। এখানে গ্যাসের যেই অফশোর এবং অনশোরে ড্রিলিং এর যে বিষয়টা আছে, বাপেক্স যে গাছগুলি করে আসছিল সে জায়গায় একটা আমরা শিথিলতা দেখেছি। সরকারের কোনো সিদ্ধান্ত আমরা দেখি নাই। সরকার আস্তে 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 করে টোটাল ইম্পোর্টের উপর গিয়ে নির্ভর করতে যাচ্ছিল। এখন ইম্পোর্টের যেটা সোর্সগুলি আছে সেগুলি মধ্যপ্রাচ্য থেকে আসতো। সেই মধ্যপ্রাচ্যে যখন ইরান এবং আমেরিকার যে যুদ্ধ যখন শুরু হলো, তারপর এবং আপনার অন্যান্য যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে কিন্তু আস্তে 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 করে এলএনজির দামটা কিন্তু বিশ্বে বেড়ে যাচ্ছিল। তো সুতরাং তখন আপনি বাপেক্স আগের মতো করে যে অনুসন্ধান কূপগুলি পরিচালনা করবে সে জায়গায় কিন্তু বাপেক্সের ক্যাপাসিটি নাই। এর মধ্যে গ্যাসপ্রমের সাথে বাপেক্স কাজ করেছে এবং অন্যান্য বিদেশি কিছু কোম্পানিগুলির সাথে বাপেক্স অলরেডি কাজ করছে সিলেট অঞ্চলে। কিন্তু এর মধ্যে আমাদের লোকাল যে গ্যাসের যেই সোর্সগুলি আছে সেগুলো আস্তে আস্তে, চাহিদা তো পরের কথা, সোর্স যেগুলি আছে যেগুলি আমরা উত্তোলন করতাম এটা একসময় 2,500 মিলিয়ন ঘনফুট হতো। এখন আজকের যে হিসাব পেয়েছি আমরা 1600 মিলিয়ন ঘনফুট আমরা লোকালি সোর্স থেকে পাচ্ছি, 1100 মিলিয়ন ঘনফুট ইম্পোর্ট থেকে। তার মধ্যে 600 মিলিয়ন ঘনফুটের যেই এফএসআরটা আছে অ্যাক্সেলেটর, সেটা অলরেডি বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী 5 দিনের জন্য। 5 দিন পরে হয়তো যদি ওনাদের গ্যাসগুলি আসে তাহলে পরে হয়তো আমরা পেতে পারি। এখন 500 মিলিয়ন ঘনফুটের যেই সামিটের যেইটা আছে চালু, সেখান থেকেও কিন্তু পুরোপুরি দিতে পারছে না। এটা টোটাল বিষয়টা হচ্ছে পেট্রো বাংলা মাধ্যমে এগুলি এই বিষয়গুলি দেখাশোনা করা হয়। আমরা যেটা মনে করছি এটা দীর্ঘদিন থেকে সরকার এই বিষয়টাকে একটা অবহেলার চোখে হোক বা সরকার যে নীতিগুলো গ্রহণ করেছিল সেটা যে পারফেক্ট ছিল না। জি, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনায় ফিরবো একটা বিরতির পর। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিসিসিআই এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে যদিও আলোচনা হয়েছে এবং আপনি চট্টগ্রামে এই মুহূর্তে, চট্টগ্রাম না শুধু সারা বাংলাদেশে আসলে গ্যাস বিদ্যুৎ সংকটটা চরম আকার ধারণ করেছে। তো এই জায়গা থেকে একটু জানতে চাইবো যে চট্টগ্রামকে ঘিরে বর্তমান সরকারের একটা বাণিজ্যিক পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার এই মুহূর্তে যদি এই গ্যাস বিদ্যুতের সমস্যাটা যদি চরম আকার ধারণ করে বা যে পরিস্থিতিতে আছে, তো সেই জায়গা থেকে আসলে কতটা সে হ্যাম্পার হবে? এটা স্বাভাবিক। চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, এটা সরকার বিভিন্ন সময় বলে এসছেন। এটা কারণটা হচ্ছে বাণিজ্যের জন্য যে সমস্ত ভৌগোলিক সুবিধাগুলি প্রয়োজন একটা দেশের বা শিল্প নগরীর জন্য যেসব সুবিধাগুলি প্রয়োজন সেগুলি চট্টগ্রামে বিদ্যমান। যে কারণে অটোমেটিকলি চট্টগ্রাম বন্দর যেমন আছে, আর চট্টগ্রামের যে ভৌগোলিক যে লোকেশন সেটা হচ্ছে একটা দেশের বাণিজ্য এবং শিল্প কারখানা স্থাপনের জন্য আদর্শ স্থান। সুতরাং দেশি বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘদিন থেকে, সে আজকে থেকে 300-400 বছরের ইতিহাস যদি ধরি, তখন থেকেই চট্টগ্রামকে কিন্তু ওরা বেছে নিয়েছে সবসময় বিনিয়োগের জন্য। এখন বর্তমান সরকারের, বিশেষ করে আমাদের গত 15 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন, উনিও বলে গিয়েছেন এবং সবসময় আমাদের
বর্তমান মন্ত্রণালয়ে যারা আছেন মন্ত্রী মহোদয়রা, চট্টগ্রামের হোক বা যেটা হোক, সবাই কিন্তু এই বিষয়টা আমাদেরকে বিভিন্ন সময় বলে গিয়েছেন চট্টগ্রামকে এইভাবে করে আমাদের সাজাতে হবে। এখন কিছু বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জ্বালানি হচ্ছে মেইন কম্পোনেন্ট। এখন জ্বালানি যদি আমরা সঠিকভাবে সাপ্লাই দিতে না পারি, তাহলে কোনো দেশি হোক বা বিদেশি কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে আসবে না। আর জ্বালানির যে সমস্যাটা, সেটা অলরেডি আমরা আলোচনা করেছি, সেটা রাতারাতি এই সমস্যা সমাধান করা কারোর মাধ্যমে সম্ভব না। তো সুতরাং এটার জন্য একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যান করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন এবং বিভিন্ন সময় উল্লেখ করেছেন। আমরা ওনার উপর আস্থা রাখতে চাই। অতীতে বিভিন্ন সময় আমরা এগুলো শুনেছি, কিন্তু বাস্তবায়ন হয়নি। আমরা মনে করি এমন ঘোষণা সরকারের পক্ষ থেকে আসতে হবে যেটা মানুষের প্রতি যেন মানুষ ওটার উপর আস্থা রাখতে পারে এবং ওটা বাস্তবায়নযোগ্য হয়। এখন বাস্তবায়নযোগ্য না হয়ে রাজনৈতিকভাবে যদি আমি কথা বলি, তাহলে ওটার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আর সাথে সাথে লজিস্টিক যে সাপোর্ট, চট্টগ্রাম এরিয়াতে যে লজিস্টিক্সে অনেকগুলি কাজ চলমান আছে। লজিস্টিক সাপোর্ট, বিশেষ করে বন্দর থেকে পণ্য আনা নেওয়ার ব্যাপারটা আছে। আমাদের একটা টানেল হয়েছে, তার উপরে চাইনিজ ইকোনমিক জোন গত 15-20 দিন আগে ওপেন হয়েছে। কোরিয়ান ইকোনমিক জোন আছে। এখানে মিরসরাইতে একটা শিল্পনগরী স্থাপন করা হয়েছে। সবকিছু মিলে আমাদের একটা যে বিষয়টা এখানে চট্টগ্রামের ব্যাপারে যদি আমি বলি, এটা বিনিয়োগের জন্য অনেক কিছু এখানে করা হয়েছে। এখন দরকার আমাদের কানেক্টিভিটি গুলিকে আরো উন্নত করা এবং আমাদের চট্টগ্রাম বন্দরের সাথে বন্দরকে আরো একটু সেবা দেওয়ার জন্য এই বিশেষ করে স্টেক হোল্ডাররা যে বিষয়গুলি বন্দরের কাছে তুলে ধরছেন সেগুলি যেন সহসা সমাধান করা যায় এবং বন্দরের আন্ডারে যে প্রজেক্টগুলি আছে সেগুলি যদি অনেক দীর্ঘসূত্রিতার মধ্যে আমরা আগাতে দেখছি, সেই ব্যাপারে যদি আমাদের বন্দর কর্তৃপক্ষ আরো বেশি করে যদি সিরিয়াস না হয়, তাহলে হয়তো আমাদের বিনিয়োগকারীরা একটু হতাশ হবে। যে বন্দর কেন্দ্রিক যে বাণিজ্যিক কার্যক্রম, সেইটার আবার এখন এই মুহূর্তে কি অবস্থা? বন্দর কেন্দ্রিক বাণিজ্য কার্যক্রম সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। বন্দরে কিছু অস্থিরতা আছে, বন্দরে কিছু টার্মিনালকে কিভাবে এগুলো বিভিন্ন অপারেটর নিয়োগ করা হবে সে বিষয়গুলো নিয়ে অনেকে দ্বিমত আছে। আমাদের বক্তব্য হচ্ছে অত্যন্ত পরিষ্কার, দেশি বিদেশি বিনিয়োগকারী বন্দরে বিনিয়োগ করুক, সেটা আমরা একজন ব্যবসায়ী এবং স্টেক হোল্ডার হিসেবে কামনা করছি। কিন্তু বিষয়টা হতে হবে অত্যন্ত স্বচ্ছভাবে এবং যারা বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে চায়, সে দেশি হোক বা বিদেশি হোক, সে এখানে যেন কোনো স্বজনপ্রীতি না হয়, এখানে কোনো ধরনের যেন দুর্নীতি না হয়, সেগুলির ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট এখানে সরকারের পক্ষ থেকে থাকতে হবে, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে থাকতে হবে। তো সুতরাং এই বিষয়গুলি নিয়ে যদি বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে হয়তো দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি বিদেশি বিনিয়োগকারীরা তখন মুখ ফিরিয়ে নেবে। এটা আমাদের জন্য খুব হতাশার ব্যাপার হবে। সরকারকে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। যাই করুক না কেন, যেটাই করুক না কেন, সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এবং একটা সুষ্ঠু সমাধান আমরা চাই এবং সুষ্ঠু বা সুন্দরভাবে যেন এইসব বিষয়গুলির একটা সুরাহা হয় এবং যে প্রকল্পগুলি হাতে নিয়ে আছে ওগুলি নিয়ে এত দীর্ঘসূত্রিতা পৃথিবীর কোন দেশে কিন্তু নাই। জি, আমরাও প্রত্যাশা করছি যে যে কার্যক্রমগুলো হাতে আছে এবং ভবিষ্যতে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, পরিকল্পনাগুলো করা হয়েছে, সেগুলো যেন সুন্দরভাবেই করা হয় এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য যে পরিকল্পনাগুলো করা হয়েছে সেগুলো যেন সুন্দরভাবেই করা হয়। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য, চট্টগ্রাম বন্দর পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি CCCI সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। নিচ্ছে একটা বিরতি, 2:30 আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।